লাস্ট ক্লাসের একটা ছোট্ট সামারি আমাকে কেউ দাও, যাতে করে ওখান থেকে শুরু করতে পারি। কে দিবে? কে কে দিবে তা বলো। দিতেই হবে, আমি কথা বলবো না তাছাড়া। স্যার আমি বললি কে তুমি? তুমি কে? স্যার ফাতেমাতে জোহরা এলি বলছিলাম। এলি বলছো? ওকে, সো এলি একটু দাঁড়াও। এলি ছাড়া আর কে বলতে চায়? স্যার আমি মোহাম্মদ হাসান আলাদা বলতে চাই। হাসান বলতে চায়, আর কে বলতে চায়? খুব সাদামাটা অনেক কিছু আলোচনা করি তোমাদের ক্লাসে, সেগুলো রিপিট করা তো খুব প্রবলেমেটিক হওয়ার কথা না। তোমাদের নোটের মধ্যে যদি একটু চোখ বুলাও তাহলে তো বেশ কিছু আইডিয়াস আছে যেগুলো তোমরা, কঠিন তো কিছু বলি না, নাকি কঠিন করেই বলি? আমি যা বলি সেটা কি কঠিন লাগে? হ্যালো, বোঝা যায় কঠিন লাগে কি লাগে না, এটা ইয়েস নোর উত্তর। মাঝখানে একটা বোঝা যায় বললা কেন? স্যার কঠিন না স্যার, কঠিন লাগে না। আমাদের মধ্যে একটা সমস্যা হচ্ছে আমরা করি না। ওকে, সো কঠিন না। সো তো কঠিন না হলে তুমি যা শুনেছো সেটাই তো রিপিট করতে পারার কথা। ভুল হবে কিনা সেটা নিয়ে চিন্তা করে লাভ নাই। সো তোমার নিজের প্রতি ট্রাস্ট রেখে যতটুকু মনে আছে বা যা পারো সেটাই চেষ্টা করাটাই একটা কন্ট্রিবিউশন ক্লাসের ভেতরে। ওকে, আর আর কোনো নাম পাবো নাকি এলিয়ার হাসানকে দিয়ে আমার ক্লাস চালাতে হবে? দাঁড়াও, নাম ধরে ধরে বলি। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। আমি তোমার নাম কি? নাম বলো। স্যার রোকনুজ্জামান স্যার। রোকনুজ্জামান, সো রোকন। ওকে স্যার রোকনুজ্জামান। ওকে, রোকনুজ্জামান, ঠিক আছে। আর কে বলবে? আমি নাম ধরে বলি। আনিস। জি স্যার। আনিসুর। ওকে, তুমি রেডি থাকবা, তোমাকে জিজ্ঞেস করব। স্যার আমি গত ক্লাসে ছিলাম না স্যার। তা আমি জানি না, গত ক্লাসে না থাকলে তুমি ক্লাস নোট জোগাড় করে নিবা কারো কাছ থেকে, তোমারে বলতে হবে, আমি একটু পরে জিজ্ঞেস করব। আর হলো নাজিয়া। নাজিয়া আছে না? হ্যালো, স্যার নাজিয়া আছে। ওকে, তাহলে রেসপন্ড করো। আর কে? ওয়ান সেকেন্ড। ওকে, রোকেয়া খাতুন। রোকেয়া কি আছে?
স্যার আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আর হলো, let's say আর কাকে দেওয়া যায়? মারুফ? Okay, so Rukaya, Maruf. Okay, so হাসান শুরু করো। হাসান, হ্যালো স্যার। হ্যাঁ শুরু করো। স্যার গত ক্লাসে শুরু হয়েছিল মূলত মেডিভেল এজ দিয়ে। শুনতে পাচ্ছি না। হ্যালো হ্যালো, হ্যালো তোমরা কি হাসান কি শুনতে পাচ্ছ? আমি পাচ্ছি না। স্যার আমরাও শুনতে পাচ্ছি না। ওকে, আচ্ছা তাহলে হাসান পরে বলো। রূপম হ্যালো বলো। স্যার। হ্যাঁ হাসান, স্যার শুনতে পাচ্ছেন? হ্যাঁ এখন পাচ্ছি, বলো। স্যার লাস্ট ক্লাসে আমাদের শুরু হয়েছিল মূলত মেডিভেল এজ দিয়ে। শুরুতেই বলা হয়েছিল যে মেডিভেল এজ মূলত রিলিজিয়নের উপর বেসিস করেই medieval age এর মানুষরা মানে one of the main characteristic of medieval age was that মানে রিলিজিয়নের উপর এমফাসিসটা ছিল সবার বেশি এবং চার্চ ছিল মূলত মেইন অর্গানাইজেশন অফ medieval age। তারপর চার্চ মানুষদেরকে শো করতো দ্য ওয়েজ ফর সালভেশন, কিভাবে পরিত্রাণ পাওয়া যেতে পারে বা হচ্ছে মুক্তি পাওয়া যেতে পারে, এটা হচ্ছে চার্চ শো করতো। এবং মূলত যে ট্রানজাকশন গুলো হতো মিডিল এজে সেগুলো সিন এবং ভার্চু এটার উপর ডিপেন্ড করেই ট্রানজাকশন গুলো হতো। তারপরে মিডিভেল এজে যে ফেয়ার প্রাইস এইটা ডিটারমাইন করতে হচ্ছে মূলত ইকোনমি অফ সোল। মানুষ ধরে নিত যে হচ্ছে সিনফুল এবং ভার্চুয়াস এই দুটোর উপর ডিপেন্ড করে মানুষের যে মানুষ যদি সেটা মানে কোনো ইকোনমিক ট্রানজাকশন তারা সিনফুল দেখতো তাহলে ধরে নিত যে এই প্রাইসটা ফেয়ার না। বাট যদি সেটা ভার্চুয়াস হতো তাহলে তারা প্রাইসটাকে মনে করতো যে ফেয়ার। এবং এখানে তারা মিডিভেল এজে এরিস্টটলের যে আইডিয়াটা আছে সেটা একসেপ্টেড করেই মিডিভেল এজের ট্রানজাকশন গুলো হতো মূলত। যেরকম হাউস হোল্ড ইকোনমিকে এরিস্টটল যেরকম এমফাসাইজ করেছিলেন, মিডিভেল এজেও দেখা যেত তাদের যে ভার্চুয়াস যে জিনিসটা সেখানে তারা এইটা ভাবতো যে হাউস হোল্ড ইকোনমিতে যেটা মানে শুধুমাত্র হাউস হোল্ডের জন্য দরকার ততটুকু পর্যন্ত উপার্জনটাকে তারা হচ্ছে ভার্চুয়াস মনে করতো। বাট যখনই এটা বেশি হয়ে যেত যে হচ্ছে শুধুমাত্র টাকার জন্য করা হচ্ছে বা হচ্ছে মোর মানির জন্য করা হচ্ছে তখন এটা হচ্ছে সিনফুল হয়ে যেত। এবং তারপরে অনার কোড একটা বিষয় ছিল, অনার সিস্টেম, যে হচ্ছে পিপল আর রেসপন্সিবল টু দেয়ার সোল, তাদের সোলের প্রতি তারা রেসপন্সিবল ছিল। এবং আরেকটা কোশ্চেন ছিল যেটার উত্তর কোশ্চেনটা ছিল এরকম যে হাউ ডাজ পিপল এক্সিস্ট ইন সাচ টাইপ অফ নন ইমপ্লিমেন্টেবল অনার কোড, এরকম যেটা ইমপ্লিমেন্ট করা সম্ভব না এরকম অনার কোডে মানুষ কিভাবে ছিল। তখন এটার উত্তরে আপনি বলেছিলেন যে পিপল ট্রানজাক্ট অন দ্য বেসিস অফ দেয়ার সিন এন্ড ভার্চু, মানে এই আবার সিন এন্ড ভার্চুর মাধ্যমে তারা মূলত ট্রানজাকশনটা করতো। তারপরে আপনি বলেছিলেন যে ট্রেডিশনাল ফ্যামিলির কথা। এখানে হচ্ছে মূলত ট্রেডিশনাল ফ্যামিলি গুলা হচ্ছে এই সিন এবং ভার্চুয়ের মাধ্যমেই ডিটারমাইন করতো যে কোন ট্রানজাকশন গুলো ঠিক বা বেঠিক বা হচ্ছে কোন প্রাইসিং সিস্টেমটা ঠিক বা বেঠিক। এক্ষেত্রে তারা মূলত বিজনেস এবং লয়ারকে এখনো হচ্ছে ট্রেডিশনাল ফ্যামিলি গুলা ওইভাবেই দেখে, সিন এবং ভার্চু দিয়েই বিচার করে। তারপরে আপনি ট্রেডারদের কথা বলেছিলেন যে হচ্ছে ট্রেডার ছাড়া আসলে
আমরা সোসাইটির যে ডিমান্ড সেটা সম্পর্কে জানতে পারবো না। ট্রেডাররা বিভিন্ন সোসাইটিতে ঘুরে বিভিন্ন পণ্যের বা গুডস এন্ড সার্ভিসের দাম তারা সবখান থেকে জানতে পারে এবং তারপরে তারা একটা মানে সবকিছু গুড এন্ড সার্ভিস কালেক্ট করে এক জায়গায় এসে আমাদের সকলকে সেখানে কেনা বেচার সুযোগ করে দেয়। এখানে কথা হচ্ছে আবার ট্রেডার যদি একজন থাকে তাহলে সে আবার মার্কেট পাওয়ার হয়ে যাবে। তাই হচ্ছে ধীরে ধীরে সোসাইটিতে অনেক ট্রেডার তৈরি হয়, যার ফলে সেটা মার্কেট পাওয়ার হতে পারেন এবং প্রাইসটা সেট হয়ে যায় মার্কেটের মাধ্যমে। যার কারণে হচ্ছে মানুষ হচ্ছে মূলত ট্রেডাররা তাদের মোটিভেশন অফ সেলিং কুইকলি মানে তাড়াতাড়ি বিক্রি করার জন্য তারা প্রাইস কমাতে থাকে এবং এইভাবে একটা ফেয়ার প্রাইসে মার্কেট উপনীত হয়। এবং এই যে ফেয়ার প্রাইসের যে সিস্টেমটা মানে আফটার গেটিং দ্য অ্যাগ্রিগেট ডিমান্ড এন্ড সাপ্লাই অফ দ্য সোসাইটি এ ফেয়ার প্রাইস ইজ সেট। এই ফেয়ার প্রাইসটা সেট হচ্ছে যখন ট্রেডাররা পুরো সোসাইটির ডিমান্ড এবং সাপ্লাই সম্পর্কে জানতে পারে এবং এই কারণেই যে প্রাইসটা মার্কেটের দ্বারা সেট হয় এটাই মোর মোরাল। সো আমরা কনক্লুড করতে পারি এটার মাধ্যমে এবং আপনি কনক্লুড করেছিলেন এটার মাধ্যমে যে এইভাবেই মার্কেট যে প্রাইসিং সিস্টেমটা করে এটা হচ্ছে একটা ফেয়ার প্রাইসিং সিস্টেম। দ্যাটস অল স্যার, থ্যাংক ইউ। ওকে, অলরাইট, অনেকগুলো বিষয় হাসান নিয়ে আসছে। আই থিঙ্ক দ্যাটস ভেরি গুড। নাজিয়া, তুমি হাসানের সঙ্গে কিছু যুক্ত করতে পারো কিনা দেখো। স্যার ও মোটামুটি সবগুলো টপিকই নিয়ে আসছে। আর লাস্টে আপনি বলছিলেন যে এই যে ট্রেডিং সিস্টেমটা শুরু হলো সেটাই ছিল হচ্ছে পলিটিক্যাল ইকোনমির ফাউন্ডেশন, মানে এরকম দিয়ে আর কি ক্লাসটা শেষ হয়েছিল। বেসিক্যালি ও মোটামুটি সব টপিকই নিয়ে আসছে। ওকে, সো তুমি বলো তো গিল্ডস কি? গিল্ডস হোয়াট ইজ এ গিল্ড? স্যার আমি বলবো? হ্যাঁ তুমি বলো, নাজিয়া বলো। সরি স্যার, এটা আমার এখন এক্সাক্ট খেয়াল আসতেছে। ওকে, তুমি এটা এখন রেডি করো। সো গো ব্যাক টু ইয়োর বুক অর চ্যাপ্টার যেটা দিয়েছি এখন রেডি করো। I'll come back to you soon. Okay? Okay. Rokon? জি স্যার। ওকে, সো তোমার কিছু বলার আছে হাসানের উপরে? স্যার তেমন কিছু বলার নাই স্যার। ওকে, সো মোটামুটি সব কয়টা বলছে। Okay, so manor কি? Manor? What is a manorial life? স্যার দেখছি নাই এইটা। Okay, তুমি এটা রেডি করো এখন। I'll come back to you. Okay? এলি? জি স্যার। ওকে, তোমার কিছু যোগ করার আছে হাসানের সঙ্গে? না স্যার, হাসান মোটামুটি সবগুলো আপনি যেগুলো পড়িয়েছেন মোটামুটি সবগুলো সে তার আলোচনায় নিয়ে এসেছে। অলরাইট, সো তুমি ম্যানর অথবা গিল্ড এই দুটোর কি অথবা কাকে বলে বলতে পারবে? সরি স্যার, মনে আসছে না। Okay, so just price কাকে বলে? What is a just price in a medieval time? In a medieval economy, what is a just price? সঠিক দাম, কোনো কিছুর সঠিক দাম কি?
এটা হাসান একটু হলেও বলেছে এটা। স্যার ওই যে ডিমান্ড এবং সালভেশনের ভিত্তিতে যে হচ্ছে ম্যাটেরিয়াল ট্রানজাকশনটা হতো, যেটা সিন এবং জাস্টিস ট্রান্সফার হতো, ওটা ওকে। ওকে, তুমি কনফিডেন্স নিয়ে যদি বলো তাহলে আমি দেখতে পারি যে ইফ ইউ আর রাইট। আমাকে জিজ্ঞেস করে তোর লাভ নাই, আমি তো বলেছি আমার যখন বলার সময় তখন তো আমি বলি। স্যার আমার কাছে মনে হচ্ছে আর কি ওটাই যেটা বললাম। ওকে, সেটা আমাদের এক্সপ্লেইন করে বলো। হোয়াট ইজ এ জাস্ট প্রাইস ইন এ মিডিয়েভাল ইকোনমি? এই প্রশ্নটা যদি আমি তোমাদের দেই, সো হাউ উড ইউ অ্যানসার দিস? প্রাইস কাকে বলে সাধারণ ভাষায়? কোনো কিছুর আমরা বলি মূল্য অথবা দাম, এটা কাকে বলে? স্যার ডিমান্ড এবং সাপ্লাই এর ভিত্তিতে যখন একটা ডিমান্ড সাপ্লাই সবসময় লাগবে? মেকানিক্যালি চিন্তা করা যাবে না আমার ক্লাসে। হ্যাঁ, তোমাকে চিন্তা করতে হবে। স্যার আমি বলবো। তুমি কে হাসান? তুমি অনেক বলেছো, একটু দাঁড়াও, আমি অন্যদের কাছ থেকে একটু শুনি। হোয়াট ইজ প্রাইস? আই মিন, এখন যদি বাজারে যাও একটা জিনিসের দাম দেখো, হোয়াট ইজ দ্যাট? ওকে, স্মরণ বলো দেখি, পারবে? দাম কি? তোমরা তো বন্ধু বান্ধবদেরও বলো যে আমার দাম নাই। স্যার এক্সচেঞ্জ ভ্যালু বা এরকম কিছু। Exchange value, okay, so at least you have something to talk about. Okay, exchange value. So exchange value, so value টা বুঝলাম, value টা মানে কি, ভ্যালু কি? এক্সচেঞ্জটা বুঝলাম যে কোনো কিছু লেনদেন, কিছুর বিনিময়। হোয়াট ইজ এ ভ্যালু? স্যার গুডস এবং সার্ভিসের বিনিময়ে যেটা প্রদান করবে। Now value, so what is your value? Let's say what is your value to the family? তোমার পরিবারে তোমার দাম কি? তোমার ভ্যালু আর প্রাইস এই শব্দ দুটোর বাংলা অর্থ একই রকম হবে, এই জন্য জিজ্ঞেস করছি যে ক্যান ইউ ডিফারেন্সিয়েট? স্যার আমি একটু অ্যাড করে যাচ্ছি আমার নিজের মতো করে। বলো। স্যার কোনো কিছুর মূল্য অর্থাৎ তার প্রয়োজনীয়তাটা টাকার মাধ্যমে রূপান্তর করা, এরকম। টাকা না থাকলে, টাকা তো ছিল না মিডিয়েভাল টাইমে, তাহলে অন্য পণ্যের মাধ্যমে। ওকে স্যার ভ্যালু কারেন্সিটা অ্যাকচুয়ালি ডিফার করে মানে সেক্টর বেসিসে। যেমন স্যার যে আমার ফ্যামিলিতে যে ভ্যালুর কথাটা বললেন স্যার, ওটার কারেন্সি হবে ডিফারেন্ট। হয়তো আমার কোনো প্রকার স্ট্যাটাস কিংবা আমার যে সোসাইটিতে ভ্যালুর কথা চিন্তা করা, এটা অবশ্যই ইকোনমিক কন্ডিশন আসবে এবং সোশ্যাল স্ট্যাটাস আসবে। আর স্যার কোনো কিছু গুডস এন্ড সার্ভিসের তো অবশ্যই মানে টাকা বলতে যেটা বুঝেছে মানি, সেটা মানে এরকম স্যার ডিফার করে আর কি। ওকে স্যার আমার মনে হচ্ছে ভ্যালুটা হচ্ছে উপযোগের উপর নির্ভর করে। দ্যাটস রাইট। সো আরেকটু ভালো করে বলো। মানে কোনো কিছুর উপযোগিতাটা কতটুকু সেটার উপরই ওই জিনিসটার ভ্যালু ডিপেন্ড করে, এবং সেটার উপর ডিপেন্ড করেই ওটার হচ্ছে যে প্রাইস ঠিক হবে, সেটা মানি দিয়ে হোক বা অন্য কিছু এক্সচেঞ্জ করে হোক। আসল বিষয়টা হচ্ছে উপযোগের উপরই ডিপেন্ড করবে বিষয়টা। অলরাইট, সো ইউজফুলনেস যদি ইংরেজিতে বলো, তোমার ভ্যালু পরিবারে, তোমার ভ্যালু হলো তোমার ইউজফুলনেস। হোয়াট
তোমার দ্বারা পরিবারের কি হতে পারে, ওকে, কি আমি কতটা উপকার, উপকার করতে পারলাম সেটার উপর ডিপেন্ড করবে যে ফ্যামিলিতে আমার ভ্যালুটা কি, আমার উপযোগিতাটা কি। রাইট। সো তোমাদের ফ্রেন্ডদের মধ্যেও সাম অফ ইউ আর রিয়েলি ভ্যালুয়েবল বিকজ সে হেল্পফুল, তার মানে তার একটা ইউজফুলনেস আছে তোমাদের ফ্রেন্ডদের মধ্যে। সো ভালো পরামর্শ দিতে পারে, অথবা কোনো কিছু করতে বললে সে আগ বাড়ায় করে দেয়, অথবা টাকা পয়সা আছে বেশি, তোমাদের পিকনিকে সে খরচ করতে পারে, হোয়াট এভার ইজ ইট, he or she is useful as a friend, right? So ভ্যালু হচ্ছে সেই ইউজফুলনেসটা। সো প্রত্যেকটা জিনিসের একটা, যদি আমরা এইভাবে চিন্তা করি যে হাউ ইউজফুল ইজ দ্যাট থিং, তাহলে ওটার একটা ওয়ার্থ, ইংরেজি শব্দ হচ্ছে ওয়ার্থ, ওটার একটা ওয়ার্থে বাংলা কি হবে, একই আর কি, ওটার ইউজফুলনেস বা ওটার উপযোগিতা, ওটার উপযোগিতা, রাইট? সো ওটার একটা ওয়ার্থ তৈরি হবে। সো হাউ ওয়ার্থি ইজ সামথিং, এটার উপর নির্ভর করে ওটার একটা এক্সচেঞ্জ ভ্যালু তৈরি হয়। সো যে জিনিসটার উপযোগিতা কম, ইউজফুলনেস কম, সেটা মানুষ কম চাইবে, এবং যেটার উপযোগিতা বেশি সেটা মানুষ বেশি চাইবে। সো এক্সচেঞ্জ ভ্যালু যখন কেউ তোমরা বলছো, তার মানে ওটা বিনিময়ের জন্য উপযোগী কিনা। সো হ্যাঁ, তোমার অনেক ভালো ট্যালেন্ট আছে, সো তোমাকে যদি কোনো একটা পেন্সিল আর একটা কাগজ দেয়া হয়, তুমি খুব সুন্দর করে ছবি আঁকাতে পারবা খুব তাড়াতাড়ি, কিন্তু ছবিটার হয়তো বিনিময় মূল্য থাকতে পারে, কিন্তু তোমার ওই ট্যালেন্ট তুমি আমাকে দিতে পারবা। সো ওটা ভ্যালুয়েবল, অনেক ভ্যালুয়েবল, ওটা ওয়ার্থি, কিন্তু নট এক্সচেঞ্জ ওয়ার্থি। সেটা অনেক ভ্যালুয়েবল কিছু হলেও ওটা তুমি বিনিময়ে, ওটা আমাকে দিয়ে কোনো কিছুর বিনিময়ে তুমি ওটা আমাকে দিতে পারবে না। সো অ্যাজ এ রেজাল্ট ওটার ইন্টারনাল ইনহেরেন্ট ভ্যালু থাকলেও ওটার এক্সচেঞ্জ ভ্যালু নাই, বিকজ ইউ ক্যানট এক্সচেঞ্জ ইট উইথ এনিথিং, রাইট? সো তার মানে এক্সচেঞ্জ ভ্যালু ব্যাপারটা ওভাবে আমরা দেখি, এটা ওয়ার্থ, কি ধরনের ওয়ার্থ সেটার উপর নির্ভর করে। সো যখন আমরা কোনো কিছুর ওয়ার্থ নিয়ে চিন্তা করি, তখন সেটাকে এক্সচেঞ্জ করতে গেলে আমাদের চিন্তা করতে হয় যে এই এক্সচেঞ্জটা থেকে আমি কতটুকু গেইন করব। দ্য ওয়ার্ড ইজ গেইন। সো যদি আমার কাছে একটা পেন্সিল থাকে, তোমার পেন্সিলটা নেয়ার জন্য আমার যে চেষ্টা, সেটা দরকার কি? আনলেস তোমার পেন্সিলটা থেকে আমি কিছু গেইন করি। সো যদি গেইন করি কিছু, তাহলেই আমি কোনো একটা এক্সচেঞ্জ রিলেশনশিপে ইনভলভড হব। আর যদি আমার গেইন না হয়, তাহলে আমি সেটাতে ইন্টারেস্টেড হব না। কিন্তু প্রশ্নটা হচ্ছে যে এক্সচেঞ্জ সবসময় গেইন নিশ্চিত নাও করতে পারে নানান কারণে। সো যদি গেইন না হয়, গেইনের উল্টাটা কি? You can say. গেইনের উল্টা কি? লস। গুড। সো গেইনের উল্টাটা হচ্ছে লস। তাহলে আমরা যখন কোনো কিছুর এক্সচেঞ্জ নিয়ে কথা বলি, তখন উই টক অ্যাবাউট গেইন অ্যান্ড লস। ওকে, খেয়াল করে আমি কিন্তু প্রফিট শব্দটা এখনো ব্যবহার করিনি, কারণ এটা এখনো প্রয়োজন নাই। তাহলে গেইন আর লস, লস আর গেইন, এই দুটো যদি আমি, কেউ একজন একটু আগে বললো কারেন্সির কথা, সো যদি এই দুটো আমি কারেন্সি দিয়ে মাপতে পারি, ইন আদার ওয়ার্ডস আমি যদি বলি যে আমাদের প্রাইমারি কারেন্সি টাকা, তাহলে কি পরিমাণ আমার গেইন হলো সেটা আমি টাকা দিয়ে মাপতে পারি, পরিমাপ। ওকে,
আমার কি পরিমাণ গেইন হলো সেটা হয়তো কোনো কিছু দিয়েই গোনা যাবে না, কিন্তু আমরা সেটা কোনো একভাবে মাপার চেষ্টা করি। তো টাকা যদি বা ডলার যদি আমার মাপার একটা স্ট্যান্ডার্ড এলিমেন্ট হয়, তাহলে আমি গেইনটা মাপতে পারবো যে ওকে, এই এক্সচেঞ্জটা থেকে আমার $2 গেইন হলো। একইভাবে কোনো একটা এক্সচেঞ্জ থেকে আমার লস হতে পারে। তাহলে লসটাকেও যদি আমরা ওই একই অঙ্ক দিয়ে বিচার করি, তাহলে আমরা বলতে পারবো যে ওকে, আমার $2 লস হলো। বাট দেন যদি আমরা এভাবে চিন্তা করি যে গেইনটা আমার ম্যাটেরিয়াল, গেইনটা ম্যাটেরিয়াল কোনো একটা এক্সচেঞ্জ রিলেশনশিপে তোমার সঙ্গে আমার কোনো লেনদেনে আমার যে গেইন হবে সেটা ম্যাটেরিয়াল গেইন। সো সেটা আমি হয়তো কোনো দ্রব্য অথবা সার্ভিস দিয়ে মাপলাম অথবা টাকা দিয়েই মাপলাম, কিন্তু আমার লসটা আমি মাপতে চাচ্ছি আমার পাপ দিয়ে। So medieval economy is all about sin and virtue, তোমরাই বললে একটু আগে। So exchange by default is virtuous, কিন্তু এই এক্সচেঞ্জ থেকে আমার লস হতে পারে। কি ধরনের লস? আমি এই এক্সচেঞ্জটা থেকে সিন করতে পারি, এক্সচেঞ্জটা থেকে আমি পাপ করতে পারি। সে পাপটার পরিমাপ কি মিডিয়েভাল ইকোনমিতে? তোমরা একটু আগে বলেছো সে পাপটার পরিমাপ হলো যে আমার যতটুকু প্রয়োজন তার বাইরে যদি আমি গেইন করতে চাই, তাহলে গেইনের যে অতিরিক্ত অংশটুকু, প্রয়োজনের অতিরিক্ত অংশটুকু, ঠিক সেই পরিমাণ পাপ করছি আমি। পরিষ্কার? এই কারণে যদি কারো সম্পদ বাড়তে দেখা যায় মিডিয়েভাল ইকোনমিতে, সেই সম্পদের রেপুটেশন কমতে থাকে। আজকে তোমার সম্পদ বাড়লে কি হবে? সম্পদ যত বাড়বে তত তোমার সামাজিক, তোমার সোশ্যাল স্ট্যাটাস, তোমার ক্ষমতা, তোমার ভালো জামা কাপড়, ভালো কিছু কিনবার ক্ষমতা ইত্যাদি সবই বাড়বে। কিন্তু মিডিয়েভাল ইকোনমিতে আমরা দেখছি যে এটা ঠিক উল্টাটা হচ্ছে। If someone has more gain and that gain is accumulated in terms of money, তাহলে তার ওয়েলথ বাড়ছে, তাহলে সেই ওয়েলথটা আসলে তার সামাজিক রেপুটেশন কমাচ্ছে, বিকজ ওই ওয়েলথ বাড়ার সঙ্গে সঙ্গে সিন বাড়ছে। এবং চার্চ বেসড সোসাইটিতে সিন ইজ এ নেগেটিভ সোশ্যাল প্রাইস। তুমি যদি সিনফুল হও তাহলে তোমার সামাজিক পরিচয় কমতে থাকবে। এজন্য গত ক্লাসের উদাহরণ দিয়ে বলেছিলাম যে এখনো অনেক গ্রামে গঞ্জে আমাদের দেশেও দেখবা ব্যবসায়ীদেরকে চাকুরিজীবীর থেকে ছোট করে দেখার চেষ্টা করা হয়। এখন সেটা অনেক কমে গেছে, কিন্তু ইভেন আমার ছোটবেলাতেও আমি দেখেছি ব্যবসায়ী মানেই ধরে নেওয়া হতো সে চিট, সে 1 টাকার জিনিস 10 টাকায় বেচে। কারণ হলো সে যে জিনিসটা বিক্রি করছে এটার অরিজিনাল প্রাইস কেউই জানে না, কারণ এটা অন্য কোনো জায়গা থেকে নিয়ে আসছে সে। অ্যাজ এ রেজাল্ট ব্যবসায়ীকে সবসময় সন্দেহের চোখেই দেখা হতো। So, okay, so economic exchange এক এক সময়ে এক এক রকম ভাবে আমরা হতে দেখেছি, এবং সেটার এক এক ধরনের স্ট্যান্ডার্ড। মিডিয়েভাল সময়ে আমরা দেখছি সেই স্ট্যান্ডার্ডটা সেট বাই দি চার্চ অ্যান্ড দি এক্সিস্টিং সোশ্যাল সিস্টেম। মিডিয়েভাল টাইমের এক্সিস্টিং সোশ্যাল সিস্টেম, মিডিয়েভাল বা তার পরের সময়টাতে
ধরো 500 to 600 সেঞ্চুরি থেকে যদি আমরা 1500 বা 1400 পর্যন্ত চিন্তা করি, এই সময়টাতে যে ধরনের সমাজ ব্যবস্থা ছিল সেটার উপর নির্ভর করে কোন ধরনের এক্সচেঞ্জ এই সমাজ ব্যবস্থায় আসলে অ্যাপ্রিসিয়েটেড। সোশ্যাল স্টেবিলিটি একটা গুরুত্বপূর্ণ বিষয়। সমাজের ভেতরে সবসময় যদি এক ধরনের অনিশ্চয়তা এবং এক ধরনের পরিবর্তনশীলতা, সবসময় পরিবর্তনশীলতাটা সমাজের জন্য একরকম ধরে নেওয়া হতো যে একরকম এটা খারাপ ইন দি সেন্স যে তুমি সবসময় এক ধরনের সোশ্যাল স্টেবিলিটি চাও। এই স্টেবিলিটিটা এক ধরনের প্রিডিক্টাবিলিটি তৈরি করে, প্রিডিকশন। আগামীকালকেও আজকের যে সোশ্যাল স্ট্যাটাস তোমার সেটা থাকবে। হঠাৎ করে তুমি যদি দেখো যে তুমি বড় বোন অথবা ভাই, কিন্তু তুমি আশাই করো যে তোমার ছোট ভাই অথবা ছোট বোনরা তোমার কথা শুনবে, বাবা মার পরে কারো কথা যদি শোনে তোমার কথা শুনবে, এবং এই আশাটা তুমি আসলে কোথাও লিখে করো না, এটা কাইন্ড অফ সোশ্যালি এক্সপেক্টেড। কিন্তু হঠাৎ করে যদি কালকে দেখো কোনো এক কারণে তোমার ছোট ভাই অথবা বোন তোমার কথা আর শুনছে না, তাহলে এটা এক ধরনের পরিবারের ভিতরে এক ধরনের প্রেডিক্টেবিলিটি লস হবে। কারণ তোমার বাবা মাও আর বুঝবে না যে তোমার ছোট ভাই অথবা বাড়ির যারা ছোট তাদেরকে কোনো একটা ইনস্ট্রাকশন দিতে গেলে কিভাবে দেয়া যাবে এখন, কারণ তোমার কথা তারা আর শুনছে না, তোমাকে আর রেসপেক্ট করছে না কোনো এক কারণে। তো তার মানে একটা ইনস্টেবিলিটি তৈরি হলো পরিবারের মধ্যে, রাইট? এবং পরিবারের জায়গা থেকে যদি চিন্তা করো, দেখবা এই ইনস্টেবিলিটি আমাদের ঘরে ঘরে আছে। বড় ভাই অথবা বড় বোন হয়তো অর্থনৈতিকভাবে অতটা সচ্ছল হতে পারেনি, কিন্তু ছোট ভাই কোনো এক কারণে চাকরি করে হোক, ব্যবসা করে হোক, রাজনীতি করে হোক, কোনো একভাবে তার পরিচিতি, তার অর্থ বাড়িয়েছে। হঠাৎ করে বাবা মা, চাচা চাচি থেকে শুরু করে সবাই বড় বোন আর ভাইকে মানছে না, যদিও সেটা তোমাকে বলে আসছে এতদিন পর্যন্ত যে তুমি বড়, তুমি আসলে সবাইকে দেখে রাখবে। এখন আর মানছে না, কারণ তার অর্থ কড়ি বেড়ে গেছে, তার সমাজে পজিশন বেড়ে গেছে। সুতরাং তার ভ্যালু, সোশ্যাল ভ্যালুটা তোমার থেকে বেড়ে গেছে। তার মানে পরিবারের ভিতরে এক ধরনের ইনস্টেবিলিটি, মিডিয়েভাল টাইমের কথা যদি চিন্তা করি, ইনস্টেবিলিটি তৈরি হচ্ছে, যেটা মিডিয়েভাল টাইমে সবসময় মানুষ অ্যাভয়েড করতে চাইতো। কিন্তু প্রশ্নটা হচ্ছে যে এই স্টেবিলিটিটা থাকেনি, মিডিয়েভাল টাইমের এই স্টেবিলিটিটা থাকেনি। যেই সমাজ ব্যবস্থার কথা বলছি সেই সমাজ ব্যবস্থার নাম হলো ফিউডালিজম। বাংলা কি হবে? সামন্তবাদ, রাইট? সামন্ততান্ত্রিক। তোমার পরিবার যেভাবে এখন গঠিত এটাই সামন্ততান্ত্রিক, আলাদা কিছু না, এটাই সামন্ততান্ত্রিক। তার মানে বাই বার্থ তুমি বড় অথবা ছোট। ওকে, সো তোমার কিছু করা লাগছে না। বাই ভেরি বার্থ, দ্য টাইমিং অফ ইউর বার্থ,
তুমি সমাজে এক ধরনের রেসপেক্ট অটোমেটিক পাচ্ছ, এক ধরনের দায়িত্ব অটোমেটিক পাচ্ছ, এক ধরনের রিসোর্স তুমি অটোমেটিক অ্যাক্সেস করতে পারছো। বাই ভেরি বার্থ তুমি যদি ছেলে হও, তোমার বাবার সম্পত্তির 2/3 তুমি পাচ্ছ, তোমার কিছু করতে হচ্ছে না। বাই ভেরি বার্থ তুমি যদি মেয়ে হও তাহলে 1/3 পাচ্ছ মুসলিম ধর্ম অনুসারে, আইন অনুসারে। So by very birth you are given certain roles in the society যেটার উপরে তোমার কন্ট্রোল নাই। That is feudal, because feudalism is all about specific standing in the society based on certain roles. So রাজার ছেলে রাজা, প্রজার ছেলে প্রজা, প্রজার ছেলের রাজা হওয়ার কোনো সুযোগ নাই। ওকে, যার জমি জমা আছে, একটু মিউট করো তোমাদের কার সামনান, মাইকটা একটু মিউট করো সামনান। So very static, fixed system of roles ফিউডালিজমে সেটা এনশিওর করা হয়, এনশিওর করা হতো। সো এখনো তোমরা দেখতে পারবা যে ফিউডাল ক্যারেক্টার আমাদের সমাজ ব্যবস্থার মধ্যে, আমাদের না পৃথিবীর সকল সমাজ ব্যবস্থার মধ্যেই আসলে কোনো না কোনো ভাবে কিছু না কিছু আছে, যেটা মিডিয়েভাল টাইমেই একমাত্র পদ্ধতি ছিল, সেটা এখন অনেকগুলো পদ্ধতির একটা হয়েছে। এবং এই সমাজের স্ট্র্যাটিফিকেশনটা ওভাবে থাকার কারণে সমাজ খুব স্থবির, ফিক্সড এবং প্রিডিক্টেবল ছিল। প্রশ্ন হচ্ছে, সব পরিবারেই কেউ না কেউ থাকে যে এই বাবা মা অথবা সামাজিক নিয়ম কানুনকে প্রশ্ন করে, এইগুলো ভাল লাগছে না আমার, এগুলো কেন করতে হবে, আমি কৃষকের ছেলে তাই বলে আমার কৃষিকাজ কেন করতে হবে। তো যদি তুমি কৃষিকাজ করতে না চাও তাহলে সমস্যা হলো তোমাকে অন্য কিছু করতে হবে। এখন সমাজ ব্যবস্থাটা এরকম যে ওখানে কৃষি জমিটা তোমার নয়, মিডিয়েভাল টাইমের কথা বলছি, এই জমিটা কোনো জমিদারের অথবা কোনো রাজার অথবা কোনো চার্চের। এই জমিতে তুমি কাজ করো, তার বিনিময়ে তোমাকে এক ধরনের পোষ্য দেয়া হয়। এখন তোমার ছেলে বলল, মেয়ের কথা বলছি না কারণ সেটা খুব আনইউজুয়াল ছিল ওই সময়, তোমার ছেলে বলল যে আমি এসবের মধ্যে নাই, আই ক্যানট ডু দিস ওয়ার্ক। তো তখন জমির যিনি মালিক তিনি আর তাকে স্বীকার করবে না, এই ছেলেটাকে স্বীকার করবে না। তাহলে এই ছেলের পোষ্য, খরপোশ অথবা এই ছেলের জমি চাষ করার অধিকার সাথে সাথে নাই হয়ে যাবে। কেন এই ছেলে এরকম করতে পারে? কারণ এই পদ্ধতিটা অত্যন্ত হার্শ ছিল, অত্যন্ত কঠিন ছিল। তোমরা জানো, এর আগের ক্লাসে বলেছি যে কৃষক কৃষিকাজ করবে কিন্তু তার সিকিউরিটি ছিল না, এই সিকিউরিটিটা আসতো সিটি থেকে, এবং নোবিলিটি, রাজা, জমিদার, তাদের কাজ হচ্ছে এই সিকিউরিটিটা দেয়া এবং সিকিউরিটির বিনিময়ে এই কৃষকদের কাছ থেকে ট্যাক্স আদায় করা। এবং ট্যাক্স না দিলে এই কৃষক দুই ধরনের শত্রুর মুখে পড়ছে, একটা হচ্ছে ডাকাত, যে তার সারা বছরের কষ্টের ফসল নিয়ে যাচ্ছে, দ্বিতীয় হচ্ছে রাষ্ট্র অর্থাৎ সিটির সেই নোবিলিটি, যারা তাকে আর প্রোটেকশন তো দিবেই না, বরং তারাও তার শস্য নিয়ে যাবে। সো
দুই গ্রুপের ভিতরে যদি তুলনা করা যায় তাহলে সেই কৃষক আসলে রাজাদেরকেই অথবা রাষ্ট্রকেই বেছে নেবে, কারণ রাষ্ট্র তাকে প্রোটেকশন দিচ্ছে, যদিও একইভাবে প্লান্ডারিং মানে ডাকাতিটা সেও করছে। একটা ডাকাত না বলে ভায়োলেন্স করে করছে, আর একটা ডাকাত বলে করছে। এই জন্য আমরা রাষ্ট্রকে বলি স্টেশনারি ব্যান্ডিট। ব্যান্ডিট স্টেশনারি, সে ও জায়গাতেই থাকে, আমরা সবাই তাকে চিনি। আর নন স্টেশনারি ব্যান্ডিট হচ্ছে যে তোমার কাছ থেকে ডাকাতি করে পালায় যায়। Then the state অথবা these group of people, noble people living in the cities, তারা stationary bandits and they are favorable bandits for the agricultural society. এই কারণে এই যারা এগ্রিকালচারাল কাজ করে তাদেরকে সার্ফ বলা হয়। একদমই যারা গরিব কৃষক, সার্ফ। এই সার্ফরা এই রাজা অথবা সিটির নোবেলদেরকে ট্যাক্স দিতে গিয়ে তাদের যে ধরনের অর্থনীতি মেনটেইন করতে হয় সেই অর্থনীতিটা হলো একদমই সাবসিস্টেন্স। তার মানে ওই অর্থনীতিকে জাস্টিফাই করার জন্যই ওই ধারণা তৈরি করা হয়েছে যে তুমি যদি তোমার প্রয়োজনের অতিরিক্ত গেইন করো এবং সেটা প্রিজার্ভ করো, it is sinful. Who is the master of virtue and sin? It is the church. And who is the church? It is either the ruler or the friends of the ruler. So তোমাকে আসলে তোমার প্রয়োজনের অতিরিক্ত অর্থ তুমি তোমার পকেটে যাতে তুমি জড়ো না করো, যদি করো তাহলে একদিন তুমি সেই সমাজ ব্যবস্থাটার জন্য থ্রেট হয়ে যাবা। সেই জন্য তুমি যাতে থ্রেট হতে না পারো, তোমার কাছে এই জন্য কোনো ধরনের ওয়েলথ কাম্য নয়। এখন তোমার ছেলে এটাকে চ্যালেঞ্জ করতে পারে যে আমার পরিশ্রমের ফসল আমি দিব না। এন্ড কেন সে করতে পারে? কারণ বললাম একটু আগে যে দি কন্ডিশন ইজ ভেরি হার্শ। তার মানে একদমই সাবসিস্টেন্স। কোনো এক বছর যদি বন্যা, খরা, ভূমিকম্প হয়, তোমার ফসল তুমি ফলাতে না পারো, তাহলে একদমই তুমি স্লেভ হয়ে যাচ্ছ ওই রাজার। কারণ তুমি তো তাকে আর কিছু দিতে পারছো না এবছর। সুতরাং তোমার যে শরীর এবং সেটার বিনিময়ে যে লেবার, পরিশ্রমের মাধ্যমে যে কাজটুকু করে দেয়া যায়, সেটাই তোমাকে বিক্রি করা ছাড়া উপায় থাকছে না। সো তুমি আইদার স্লেভ হয়ে যাচ্ছ অথবা তুমি বন্ডেড লেবার, সেই মালিক অথবা নোবেলদের, সেটা হয়ে যাচ্ছ। তো ইট ইজ দ্যাট কাইন্ড অফ আ হার্শ কন্ডিশন। অনেকেই এই হার্শ কন্ডিশন মেনে নিতে পারেনি, তখন তারা এই হার্শ কন্ডিশন থেকে বেরিয়ে যেতে চায়। এখন বেরোনো মাত্রই তোমাকে আর লেজিটিমেটলি সার্ফডম দেয়া হবে না। তুমি আর সেই কৃষক পরিবার অথবা সেই রাজার যে জমি, সেখানে তুমি আর থাকতে পারবা না। তাহলে তোমাকে কি করতে হবে? তোমাকে চলে যেতে হবে ওই জায়গা থেকে। কই যাবা? বড় কথা হচ্ছে যাবা যে খাবা কি? যে জমি থেকে ফসল আসবে, কোনো জমিতেই তোমাকে আর রাখা হবে না, আইদার স্লেভারি অর নট। তুমি কোনো জায়গাতেই আর কাজের বিনিময়ে খাদ্য পাবা না। তাহলে কি করবা? And that's the beginning of trading. So you collect something from this society and leave this society permanently maybe, and go to some other society, and then তোমার কাছে এই সোসাইটি থেকে যে 2-4টা ইন্টারেস্টিং জিনিস তোমার পকেটে ছিল, সেটা তুমি তাদের কাছে বিক্রয় করলা।
ওখানে ওই নোবেলরা তোমার কাছ থেকে এটা কিনে নিল, তোমাকে ওরা জায়গা দিবে না ওখানে, আই মিন কোনো জমি চাষ করার জন্য দিবে না, কিন্তু তোমার কাছ থেকে ওই জিনিসটা কিনে নিল টাকার বিনিময়ে, সাম মানি, সাম সর্ট অফ মানি। সো অ্যাজ এ রেজাল্ট তুমি পকেটে কিছু টাকা তোমার জড়ো হলো, যেই টাকাটা দিয়ে তুমি ওই সোসাইটি থেকে আবার কিছু কিনলা, এবং ওই সোসাইটি তোমাকে যেহেতু থাকতে দিবে না, you move on to the next society. And then you basically walk around the world. সেই ইজিপ্ট থেকে শুরু করে ইন্ডিয়া পর্যন্ত তুমি হাঁটছো হাঁটছো আর হাঁটছো, enormous walking basically, and you are living by selling goods of other societies. Okay, so that's the beginning of trading. এই জন্য কার্ল মার্কস বলছে যে সকল সোসাইটি তার নিজের পায়ে নিজেই কুড়াল মারে। ইন আদার ওয়ার্ডস, প্রত্যেকটা সোসাইটির ভাঙন তার ভেতর থেকেই শুরু হয়। The seed of destruction comes from within. তার মানে ফিউডাল সোসাইটির এহেনো এই স্ট্রিক্ট স্ট্রাকচারটার কারণে ফিউডাল সোসাইটির ভাঙন শুরু হলো। এখন একটা ট্রেডিং ক্লাস তৈরি হলো, যারা এই ঘুরে 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 নানান কিছু বিক্রি করে অর্থ সঞ্চয় করে তাদের পকেটে, এবং একসময় তাদের অর্থের পরিমাণ এত বেশি হয় যে তারা বিভিন্ন সময় যুদ্ধ হয় রাজাদের, সেই যুদ্ধের জন্য এগ্রিকালচার থেকে ইনাফ অর্থ করি রাজারা জোগাড় করতে পারে না, তখন এই ট্রেডারদের কাছ থেকে লোন করে। যেহেতু ট্রেডাররা সর্ট অফ ইনভলভড উইথ মেনি সোসাইটিস, এই ট্রেডাররা অত্যন্ত চালাক এবং এই ট্রেডাররা এক অর্থে শক্তিশালীও বটে। কারণ তুমি যদি তোমার রাজা যদি তোমার অর্থ ফেরত না দেয়, তাহলে তুমি পাশের যে রাজাকে টাকা দিয়েছো তাকে বললা যে আমার টাকা জোগাড় করে দাও, তাহলে তোমার টাকা আমি আর নিচ্ছি না। সো ইউ বেসিক্যালি স্টার্ট এ ওয়ার। সো এই জন্য রাজারা বড় বড় ট্রেডারদেরকে ভয় পেত। এখনো কি পাই না আমরা কিন্তু ট্রেডারদের ভয় পাই। সকল সরকারই এখনো ট্রেডারদের ভয় পায়, because they can make unmake governments. But then they started becoming very powerful, and তারা আস্তে আস্তে তাদের যে সম্পদ সেগুলো সিকিউর করতে চায়। এই সম্পদটা এখন আর কোনো জমি নয়, এই সম্পদটা এখন হলো অর্থ, যেটা তারা ওয়েলথ আকারে সঞ্চয় করেছে বিভিন্ন দেশ থেকে ট্রেড করে। রাজারা বড় বড় ট্রেডারদেরকে, যেহেতু তাদের হাতে অনেক টাকা, তাদেরকে নানান আরবান সুবিধা দিতে চায়, তখন এই বড় বড় ক্যাসেল তৈরি হয়, ম্যানর। এই ম্যানর হাউসগুলো, ক্যাসেলগুলো তৈরি হয় আরবান সিটিতে, যেখানে এই ট্রেডাররা বসবাস করে এবং তাদের অর্থ সম্পদ সিকিউর করে। এবং যেহেতু তারা আসলে ট্রেডিং করেই অভ্যস্ত, তারা ওখানে আবার একটা ছোট বাজারও তৈরি করে। সো বিভিন্ন সিটি থেকে সিটিতে তারা মুভ করে, and then within the heart of the city there are always small places secured by the government of that city, যেখানে ট্রেডাররা ট্রেড করে। সো the start of a place called market, এবং সেটা আরবান সিটির হার্টে, একদম মধ্যখানে একটা সিকিউর প্লেসে এই ট্রেডাররা তাদের
বসবাসের জায়গাও যেমন তৈরি করে, এই জন্য এখান থেকে শুরু হয়েছে সাবআরবান। সাবআরবান মানে হলো আরবানের ঠিক পাশেই বসবাস করার জায়গা, যেখানে ট্রেডাররা থাকে, আর ওই আরবানের যে মাঝখানের জায়গাটা সেইখানে এসে তাদের দ্রব্যাদি বিক্রয় করে। সো as a result, immediately এগ্রিকালচারাল লাইফের যে চার্ম, সেটার থেকে এই আরবান লাইফের চার্ম বাড়তে থাকে। মানুষ গ্রাম থেকে শহরমুখী হতে থাকে এবং আরবানাইজেশন শুরু হয় ম্যাসিভ আকারে, রাইট? আরবানাইজেশনের সঙ্গে সঙ্গে যে এক্সিস্টিং অর্ডার অফ লাইফ, পার্টিকুলারলি রিলিজিয়াস অর্ডার অফ লাইফ, সেটা ভেঙে যেতে শুরু করে, কারণ আরবান লাইফ হচ্ছে ইজ অল অ্যাবাউট মাল্টিকালচারালিজম। ওই ট্রেডার অন্য একটা সোসাইটিতে কি দেখে আসছে সেটা এখানে চালাতে চায়। এবং মোস্টলি সেটা মুসলিম সিটিগুলোতে খ্রিস্টিয়ান এলিমেন্ট ঢোকে, খ্রিস্টিয়ান সিটিগুলোতে মুসলিম এলিমেন্ট ঢোকে, বোথ মুসলিম অ্যান্ড খ্রিস্টিয়ান সিটিগুলোতে ট্র্যাডিশনাল হিন্দু এলিমেন্ট গুলো ঢুকতে থাকে, বিকজ সাউথ এশিয়া অর ইন্ডিয়া ওয়াজ ভেরি গুড প্লেস ফর ট্রেডিং। অ্যাজ এ রেজাল্ট আরবান সিটিগুলো খুব কুইকলি মাল্টিকালচারাল, মাল্টি রিলিজিয়াস হতে থাকে, এবং ওই সিটি বা ওই দেশের যে রিলিজিয়াস অ্যান্ড লিগাল অর্ডার সেগুলোকে ক্রমাগত চ্যালেঞ্জ করতে থাকে, বিকজ সোশ্যাল ক্লাইমেট পরিবর্তন হয়ে যায়, রাইট? এর সঙ্গে সঙ্গে আর একটা খুব গুরুত্বপূর্ণ ব্যাপার শুরু হয়। এখন এই আরবান ট্রেডারদের যে অর্থ, সেটা অত্যন্ত অপ্রেসিভ হতে থাকে। তার মানে আরবান ট্রেডাররা এখন আস্তে আস্তে যেহেতু বেশ শক্তিশালী হয়েছে, তারা অনেক চড়া মূল্যে তাদের সুদ, অনেক চড়া সুদে তাদের টাকা সরকারকে লোন দিতে থাকে। এখন সরকার যুদ্ধ পরিচালনার সময় টাকাগুলো লাগে তাদের, সুতরাং তাদেরকে এই চড়া মূল্যে চড়া সুদে টাকাটা নিতে হয়। শরণ, আর 10 মিনিট বলতে পারবো কথা, নাকি শেষ করব? না স্যার, আর 10 মিনিট বলা যায়, সমস্যা হবে না। গুড। সো 12:20 শেষ করে দেব। অলরাইট, সো এখন এই যারা ল্যান্ডের মালিক, এরা খুব টাকা, অর্থ, এটার পেছনে দৌড়াতে থাকে। এখন তারা ওই সাবসিস্টেন্স ইকোনমি, ওখান থেকে আর বেশি ভ্যালু পাচ্ছে না, সুতরাং তারা যেটা করতে থাকে, ইটস কল্ড এনক্লোজিং। এনক্লোজিং তার অর্থ হলো যে ঘিরে ফেলা। ওকে, ঘিরে ফেলার অর্থ হচ্ছে যে আগে জমি জমা ছিল, রাজারই তো জমি অথবা চার্চেরই জমি, এটা জানে সবাই যে নদীর এপাশ থেকে অমুক রাজার, আর নদীর ওপাশ থেকে অন্য রাজার অথবা অন্য জমিদারের। এখানে যাই উৎপাদন হোক, যেই উৎপাদন করুক, সেটা সম্পূর্ণই ওই জমিদার অথবা রাজার অধিকার। কিন্তু প্রবলেম হচ্ছে যে এখানে এই যে জমিটা, সেটার অন্যান্য অনেক কিছুই কালেকটিভলি মানুষ ভোগ করত। তো বন জঙ্গল শিকার করা অথবা নানান ধরনের মাছ মারা, পশু শিকার করা,
অনেক ধরনের উৎপাদন যেটার লোকাল ভ্যালুজ আছে কিন্তু রাজার জন্য কোনো প্রয়োজন নাই সে ধরনের ফসল উৎপাদন করা, এগুলো এরা করত এবং রাজা তার জাস্ট বাৎসরিক ট্যাক্স পেলেই খুশি, তার বেশি সে কিছু দেখতে আসতো না। কিন্তু এখন রাজা এই ট্রেডারদের অত্যাচারে তার অনেক টাকা লাগে অথবা তার লোন শোধ করতে হয়, এবং অনেক সময় ট্রেডাররা এত লোন দিয়েছে যে সেই লোন না ফেরত দেওয়ার কারণে ইটালির বহু শহরে তারা রাজত্ব কিনে ফেলেছে, কারণ ওই টাকা শোধ করতে না পারলে এই ট্রেডারের ভালো বন্ধু পাশের সিটির যে রাজা তিনি এই সিটিটা ওই ট্রেডারের হয়ে দখল করে নেন এবং তারপরে এই ট্রেডারকে এই পুরা সিটির সমস্ত সম্পদ দিয়ে দেন। বহু রাজা এভাবে পথে বসে গেছে। এই কারণে রাজারা এই জমি জমাগুলো এখন আগের তুলনায় বেশি মনিটর করা শুরু করে, এনক্লোজ করে ফেলে, তার মানে বাউন্ডারি দিয়ে দেয়। এবং বাউন্ডারি শুধুমাত্র তার সমস্ত সম্পত্তির চারধারে দেয় না, বরঞ্চ ভেতরেও বাউন্ডারি দিয়ে প্রত্যেকটা প্রজাকে তার নির্দিষ্ট অ্যামাউন্ট অফ ল্যান্ড ডিমার্কেট করে দেয় এবং ওই ডিমার্কেটেড ল্যান্ড থেকে সে স্পেসিফিক অ্যামাউন্ট অফ মানি দাবি করতে থাকে। এবং এইভাবে করে এখন তার আর ওই প্রজার সাবসিস্টেন্স নিয়ে কোনো ভাবনা নাই, ওই প্রজার ট্যাক্স নিয়েও কোনো ভাবনা নাই। ওই প্রজাকে সে এখন আসলে তার জমির লেবার হিসাবে চিন্তা করতে থাকে। ওই প্রজাকে সে প্রতিদিন কতটুকু প্রডিউস করতে হবে তার লিমিট করে দিতে থাকে। অ্যাজ এ রেজাল্ট এই এগ্রিকালচারাল সার্ভসরা খুব তাড়াতাড়ি লেবার শ্রেণীতে পরিণত হয় তার নিজের জমিতেই। যে জমিটা তার বাবা দাদা চাচা মিলে এতদিন কোনো প্রশ্ন ছাড়াই চাষ করে আসছে, সেই একই জমিতে they started becoming laborers of the landowner. And landownerরা এই ট্রেডারদের প্রেসারে তারা জমিকে আর জমি হিসাবে চিন্তা করে না, জমিকে they started thinking of the land as a commodity. So তারা জমি ডিমার্কেট করে এবং জমির একটা ছোট অংশ টাকার বিনিময়ে বিক্রয় করা শুরু করে। So now land is now a property, a commodity. The serfs, they also are now a commodity because তাদের লেবার আওয়ার আছে। প্রত্যেকটা সার্ফকে আমরা এখন যদি লেবার ধরি তাহলে প্রতিদিন তার কতটুকু প্রডিউস করার কথা সেই হিসাবটা যদি করি, then they become laborers, not humans. So ক্রমাগত এগ্রিকালচারাল লেবার শ্রেণী তৈরি হয় যারা খুব তাড়াতাড়ি বুঝতে পারে যে আমার শ্রম আমি মাঠে না দিয়ে শহরে দেওয়াটা প্রফিটেবল, বিকজ আই এম নো লঙ্গার tied to the land anymore. এই আরবানাইজেশন তখন আরো এক ধাপ বাড়ে এবং জমি land became a commodity for the traders as well. The ট্রেডাররাও এই ল্যান্ড কিনতে থাকে and then they become as landed as the landlords. So আগে ট্র্যাডিশনাল ল্যান্ডলর্ডরা যেরকম জমির মালিক হতো, এখন ট্রেডাররাও সেরকম জমির মালিক। যেই ট্রেডার হয়তো ওই না খেতে পাওয়া ছেলেটা যে জমিদারের বাধ্য না থেকে ট্রেডিং শুরু করেছিল কোনো এক সমাজে, সে এখন জমিদারের সমান জমির মালিক। কিন্তু এই জমি আর আগের সেই জমি এক জমি নয়, এখন এই জমিটা হচ্ছে তার
অর্থ তৈরি করার জমি। এই জমি থেকে সে আরো অর্থ পাবে বলেই সেই জমিটা কেনে এবং তার ট্রেডিং যাতে বাড়ানো যায়। এক সময় এই জমিগুলো আর এগ্রিকালচারাল জমি থাকে না, এখানে ফ্যাক্টরি তৈরি করা শুরু হয়। সো ম্যাসিভ প্লেস অফ ল্যান্ড, যেখানে আগে ফসল উৎপাদন হতো, সেখানে হঠাৎ করে এখন ভেড়া চাষ করা শুরু হলো, কারণ ভেড়ার যে লোম, সেই লোম দিয়ে উল তৈরি হয় এবং সেই উল অধিক মূল্যে এই ট্রেডার অন্য কোনো একটা জায়গায় বিক্রয় করতে পারে। সো নাও দি ল্যান্ড ইজ, তার ল্যান্ডের ফসল উৎপাদন করার হয় যে শিপওয়ার্কস গুলো ভালো ভালো এগ্রিকালচারাল ল্যান্ডের উপরে তৈরি হয়, বিকজ এই উলের দাম বেশি জন্য। উল শুধু দাম বেশি নয়, উল ক্যারি করাও সুবিধা এক জায়গা থেকে অন্য জায়গায়। সো দে স্টার্টেড প্রডিউসিং মোর উলস than wheats, right? Okay, so you see, this is a very interesting story, but this story is not about stability. This story is about destruction and disorder. But the disorder itself is a type of order. We'll see যে যখন ইন্ডাস্ট্রিয়ালাইজেশন হবে এবং যখন এই ফ্যাক্টরি লাইফ আসলে কম পড়ে যাবে, জমি যেমন এক সময় কম পড়ে গেল, তখন এই ফ্যাক্টরিটাও কম পড়ে যাবে। ইন দি সেন্স যে ফ্যাক্টরি আসলে ততখানি আর তৈরি করতে পারে না যতখানি মানুষ আসলে কিনতে চায়, কারণ ফ্যাক্টরি হলো মানুষের শ্রমের বিনিময়ে। এই যে গিল্ড মানে হলো ক্রাফটস, তার মানে তুমি একটা ছবি আঁকাতে পারো। এখন এই ট্রেডার দেখলো যে ছবিটার একটা দাম আছে, তখন তোমাকে বললো যে তুমি এই ছবি শখের বসে আর আঁকাতে পারবে না, তুমি এই ছবি প্রতিদিন আমাকে একটা করে আঁকায় দেবে এবং এই ছবিটা আমি তোমাকে তোমার এই দিনের পারিশ্রমিকটুকু দিব, কিন্তু এই ছবিটা আমি নিয়ে গিয়ে অন্য কোনো সমাজে অন্য কোনো জায়গায় অনেক দামে বিক্রয় করব। বাট সেটা দ্যাটস নান অফ ইউর বিজনেস। তুমি ছবি আঁকাতে পারো, ছবি আঁকাও, এটার বিনিময়ে পারিশ্রমিক পাবে। সো দ্যাটস হাউ ডিফারেন্ট টাইপ অফ ক্রাফটস, স্কিল বেসড ক্রাফটস গুলো ফ্যাক্টরি আকারে চলতে থাকে। কেউ জুতা বানায়, কেউ উল দিয়ে কাপড় বানায়। এভাবে করে এগ্রিকালচারাল পপুলেশন all of a sudden became laborers of crafts, কোনো পার্টিকুলার ক্রাফটস তৈরি করে যেগুলো এই ট্রেডাররা ক্যারি করে অন্য কোনো সমাজে, অন্য কোনো সোসাইটিতে অথবা তার নিজের সমাজে, সিটিতে বিক্রি করতে পারে অধিক মূল্যে। সো তারপরে আমরা দেখতে পারবো এক সময় ইন্ডাস্ট্রিয়ালাইজেশন যখন আসতে শুরু করবে, তখন একজন একদিনে একটা সোয়েটার তৈরি করতে পারে। এখন একটা ফ্যাক্টরি অটোমেটিক মেশিন, ইন এ সেন্স যে মেশিনটা হয়তো একজন লেবার পরিচালনা করবে, কিন্তু 10 জনের সমান সে উৎপাদন করতে পারছে। তখন দেখবো যে একই ফ্যাক্টরি লাইফ কম পড়ে যাবে এবং এটা ভেঙে পড়বে এবং মাস কনজাম্পশন সোসাইটি তৈরি হবে। সো আজকে এ পর্যন্তই আলোচনা করছি। এই চ্যাপ্টারটা আমি তোমাদেরকে এখনই দিয়ে দিচ্ছি এখানে। যে চ্যাপ্টারটা আই থিঙ্ক উড বি ইউজফুল, বাট দেন এই গল্প আসলে খুব ইউনিভার্সাল গল্প। সো তোমরা যে কোনো সোর্স থেকে মিডিয়েভাল ইকোনমিক লাইফ
পড়ে ফেলতে পারো। এখানে কিছু গাইডলাইন পাবা। Okay, so your computer. Okay. Class lecture. All right. ওকে, সো গল্পটা কি ইন্টারেস্টিং নাকি কঠিন? What do you say? ইন্টারেস্ট। হ্যাঁ স্যার, ইন্টারেস্টিং গল্পটা। ওকে, এই গল্পটা তুমি আমাকে বলতে পারবে পরের ক্লাসে? I mean, that's what I want. জি স্যার, পারবো ইনশাল্লাহ। Good. So, যা কিছু আমি শুনি তার সবই গল্প। বইয়ে পড়ি সেটাও গল্পই। অন্যান্য গসিপ অথবা সাধারণ গল্পের তুলনায় এই গল্পের পার্থক্যটা হচ্ছে এই গল্পের কনসিস্টেন্সি থাকে। এই গল্পের একটা ঐতিহাসিক লজিক্যাল consistency. That's the difference. But these are stories. I mean, these are stories like any other stories. So এগুলোকে স্টোরি আকারেই মনে রাখবা, যেভাবে রবীন্দ্রনাথের ছোট গল্প মনে থাকে তোমাদের, অথবা পড়ো না মনে হয়? পড়ো? হ্যাঁ স্যার, পড়ি। এখন তো আর ওই কবিতা শোনায় গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড বানানো লাগে না। এখন কি সব অন্য ব্যাপার স্যাপার আছে। আগে কবিতা শোনাইতে হতো, তাইলে বান্ধবী গার্লফ্রেন্ড হইতো, অথবা গান লিখে দিতে হতো। এখন তো মনে হয় ওগুলো লাগে না, সুতরাং কবিতা টবিতা এখন আর মনে হয় মানুষ পড়ে না। স্যার এখনো আছে, অনেক পড়ে। এখনো পড়ে? জি স্যার। ওকে, that's good. So these are stories, ওরকম stories, but consistent one. So এগুলোকে ওভাবেই বুঝবা, ওভাবেই পড়ার চেষ্টা করবা, এবং এগুলোর ভেতরের যে প্রত্যেকটা গল্পের মধ্যে যেমন চরিত্র থাকে, এখানেও চরিত্র দিয়েই তো গল্প পড়লাম। রাজার কথা বললাম, প্রজার কথা বললাম, ব্যবসায়ীর কথা বললাম। সো দ্যাট ক্যান বি এনিবডি, এবং এগুলো অপরিচিত না। এটা ঠিক ওই অ্যারাবিয়ান নাইটস এর মতো গল্প নয়। এই গল্পের চরিত্রের প্রত্যেকেই তোমার আশেপাশে এখনো আছে, বাট দেন তারাই একমাত্র চরিত্র নয়, আর অন্যান্য চরিত্র পাওয়া যাবে। সেই চরিত্রগুলো আমরা এই আরো কয়েকটা ক্লাসের মধ্যে শিখে যাব, যে আর কোন কোন চরিত্র আমাদের আশেপাশে আমরা এখন দেখি। এই আজকের চরিত্রগুলো আজ থেকে 500 বছর আগে ডমিনেন্ট চরিত্র ছিল, এখন তারা ডমিনেন্ট নাই, কিন্তু আছে। আজকের আলোচনার শুরুতেই তোমাদেরকে সেটা আমি দেখিয়েছি, যে কিভাবে তোমার পরিবারের ভেতরে এখনো ফিউডাল ক্যারেক্টার বজায় আছে। যদি তুমি তোমার আশেপাশে তাকাও, তাহলে দেখবা প্রত্যেকটা অফিস তার যে মালিক, এই মালিকানা ওয়েস্টার্ন কালচারে বোর্ড অফ গভর্নেন্সের মতো করে চেঞ্জ হয় না। ব্র্যাকের মালিক এখন আবেদের ছেলে মেয়ে, সাম্রাজ্যের মতোই তো। মার্কেন্টাইল ব্যাংক, অমুক ব্যাংক, তমুক ব্যাংক, তাদের মালিক তাদের ছেলেরা, তাদের মেয়েরা। ওকে, রাজনৈতিক দল যিনি তৈরি করেছেন, এখন তাদের ওয়াইফ, মেয়ে, নাতি, তারা হলো ওই দলের মূল
তুমি তোমার নিজের পরিবারের কথাই চিন্তা করো। তুমি যদি ভালো কিছু করো, কার কাছে রেখে যাবা? বন্ধুর কাছে? অত সহজ না। So there is feudal character everywhere. ওয়েস্টার্ন সোসাইটিতে এটা কম ভেঙে গেছে এই কাঠামোটা। এখন ওয়েস্টার্ন সোসাইটিতে বিল গেটস এর অনেক টাকা, সেই টাকাটা তার ছেলেকে তিনি আর দিয়ে যাচ্ছেন না। তিনি ফাউন্ডেশন করেছেন, সেই ফাউন্ডেশনের হয়তো একটা মেম্বার তার ছেলে বা তার মেয়ে, এবং সেই ফাউন্ডেশনের টাকাটা আসলে নানান ভাবে খরচ হবে সেটা বিল গেটস লিখে দিয়ে যাচ্ছেন, বা তার ওয়াইফ মেলিন্ডা সে লিখে দিয়ে যাচ্ছেন যে কিভাবে এটা খরচ হবে। আমরা ওই সোসাইটিতে এখনো পৌঁছাতে পারিনি। ওই সোসাইটিতে এখনো ইভেন একটা মধ্যবিত্ত লোকও তার মারা যাওয়ার আগে যে সম্পদ থাকে তার একটা বড় অংশ সামাজিক কাজকর্মের জন্য বিলিয়ে দিয়ে যায়। ছেলে মেয়েতে বিশ্বাস করে না তারা এখন আর। তারা মনে করে তাদের অর্থ যেটা রয়ে যাচ্ছে that can be better used by some foundation, some social organization, maybe state itself, but not their children anymore. So ওখানে ফিউডাল ক্যারেক্টারটা নাই, কিন্তু আমাদের সোসাইটিতে এখনো বহাল তবিয়তে আছে, এবং in many ways সেটাই ডমিনেন্ট ক্যারেক্টার। যে কারণে ব্র্যাকের উদাহরণ দিলাম, ব্যাংকগুলোর উদাহরণ দিলাম, ইভেন প্রাইভেট ইউনিভার্সিটিগুলো, সেটারও মালিক মারা গেলে তার ছেলে সেই ইউনিভার্সিটির মালিক। So it's a very kind of feudal way of economy we still believe in. আজকে শেষ করলাম এখানে। কারো কোনো প্রশ্ন থাকলে বলো। নাই? No, sir. ওকে, তোমাদের সাথে সময় কাটাতে ভাল লাগে না আমার। ইউ আর নট ইন্টারেস্টিং। অল রাইট, তাহলে আগামী রোববারে দেখা হবে। আর ইনফ্যাক্ট শরণ, তুমি একটু চেক করে নিও যে রোববারে ক্লাস আমি নাও নিতে পারি। যদি সেরকম হয় তাহলে আগামী বৃহস্পতিবার। ঠিক আছে ওকে, বাই। আসসালামু আলাইকুম স্যার।